সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পরিবহন সেক্টর বাংলাদেশের এমন একটি সেক্টর যার পরতে পরতে রয়েছে চাঁদাবাজি। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, নেতা আসে, নেতা যায়, কিন্তু এই সেক্টরের চাঁদাবাজি কখনোই বন্ধ হয় না। যার ভুক্তভোগী হয় এদেশের সাধারণ মানুষ, আপনি, আমি। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়, কবে মিলবে এ থেকে মুক্তি? দর্শক মণ্ডলী, এই সমস্যা থেকে সমাধানের সম্ভাব্য পথ খুঁজবো আজ। চলুন আমার সাথে। কথায় আছে চাকা ঘুরলেই টাকা, আর চাকা ঘুরলেই দেশের উন্নতি। পৃথিবীর সকল উন্নত দেশ তাই গাড়ির চাকা ঘোরার দিকে বিশেষ নজর দিয়েছে, কারণ গাড়ি চললেই চলবে পণ্য, চলবে মানুষ, চলবে ব্যবসা। জীবনমান, ব্যবসায়িক সমৃদ্ধি আর দেশের উন্নতি অনেকটাই নির্ভর করে এই পরিবহন সেক্টরের উপর। বাংলাদেশের পরিবহন সেক্টরের কথা মাথায় আসলেই মনে হয় চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, দলবাজি আর শ্রমিক রাজনীতির কথা। সর্বোপরি বাংলাদেশের সবচেয়ে অরাজকতাময় একটি সেক্টর হচ্ছে এই পরিবহন সেক্টর, যারা কখনো আইন মানে না, মানতে চায়ও না। বাংলাদেশের যে সেক্টরগুলো মানুষকে সরাসরি ভোগান্তিতে ফেলে তার মধ্যে প্রধানতম হচ্ছে এই পরিবহন সেক্টর। এই সেক্টরকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি: মহানগর ও মহানগরের বাইরের আন্তঃজেলা পরিবহন। শুরু করি খোদ রাজধানীর পরিবহন দিয়ে। এটি ঢাকা মহানগর। ঢাকার অন্যান্য যানবাহনের সাথে সাধারণ মানুষের জন্য যাত্রী সেবা দিতে সিএনজি চালিত অটোরিকশা, যাত্রীবাহী লেগুনা এবং যাত্রীবাহী বাস চলাচল করে এখানে। এসব যাত্রীবাহী পরিবহন চলাচলে টার্মিনাল থেকে শুরু করে প্রতিটি স্টেশনে সব আমলে সব সময় নিয়মিত দিতে হয় চাঁদা। চাঁদা না দিলে ঘুরবে না এসব পরিবহনের চাকা। কখনো রাজনৈতিক, কখনো শ্রমিক সংগঠন, আর কখনো বা এলাকার প্রভাবশালীদের পকেটে যায় এসব চাঁদার টাকা। দিন বদলায়, ক্ষমতা বদলায়, চাঁদাবাজি বদলায় না। সময়ে শুধুমাত্র চাঁদাবাজির সাইনবোর্ড বদলায়, আর প্রভাবশালীরা এতটাই শক্তিশালী যে চাঁদাবাজরা যে চাঁদা নেয় সেটা তারা বলতেও ভয় পায়। তোমাদের কি আগের মতো চাঁদা দিতে হয়? না 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 না। আগে কত টাকা দেওয়া লাগতো? আগে তো 1500, 1000 অমলান দেওয়া। এক মাথা দেওয়া লাগতো না, দুই মাথা? 2 মাথায় এখন টাকা দিতে হয় না। এখন কথা হচ্ছে যে ভাড়া কি কমছে? না, ভাড়া কমে নাই না। ভাড়া কমাইলা না কেন? তা রাস্তা ভাঙা ভাই, বুঝছেন, গাড়ি টানতেও খুবই বালা, গাড়ি নষ্ট হয়ে যায়, ঠিকঠাক করাই লাগে, তো সমস্যা কি এই কারণে ভাড়া কমানো সম্ভব হচ্ছে না। মানে ভাড়া একই রয়ে গেছে। হ্যাঁ, মানে আপনাদের তো আগে চাঁদা দিতে হতো, এখন চাঁদা দিতে হয় না, কিন্তু জনগণ তো তার সুবিধা পাচ্ছে না, ভাড়া তো কমে নাই। ভাড়া এটা কর্তৃপক্ষ আছে, তো কোম্পানি আছে। কর্তৃপক্ষ জানে, রেগুলার যাতায়াত করেন তাই না? ভাড়া কি কমছে? না ভাড়া কমেনি। ভাড়া কমে না। আগে তো চাঁদাবাজি হতো, এখন তার চাঁদাবাজি নাই। চাঁদা দেবে কি? এরা গোপনে গোপনে চাঁদা দেয়। এরা গোপনে গোপনে চাঁদা দেয়। হ্যাঁ, গোপনে দেয়। আগে কয় টাকা চাঁদা দিতেন? আগে চাঁদা দিতাম 600 টাকা, আর ফার্ম গেটে 1000 টাকা। মানে দ্যাট ইজ 1500-1600 টাকা চাঁদা দিতেন আগে। দুইটা লাইন, দুইটা মানে ওই লাইনে 1000, এই লাইনে 500। 1500 টাকা চাঁদা দিতেন, এখন চাঁদা দেন? এখন চাঁদা দিলাম। এখন কি ভাড়া কমছে? ভাড়া কমে নাই। কারণ কি? চাঁদা তো দিতে হয় না, ভাড়া কমে নাই কেন? ভাড়া কমে নাই ভাই, এদিকে আবার মালিক সমিতি হিসাবে আবার টাকা নিতে আছে। সমিতি হিসাবে 150 টাকা করে জমা রাখতে আছে। সমিতির নামে এখনো চাঁদা নিচ্ছে? চাঁদা না, এটা মানে যারা কাম করতে আছে না, লাইন যারা গুছাইতে আছে তাদেরকে দিতে আছে। এই গাড়িতে আগে কয় টাকা চাঁদা দিতে হতো? আগে তো মামা জিপি দিতাম, এখন তো নেয় না কেউ। আপনার পরিবহন সেক্টর তো এখন চাঁদাবাজি বন্ধ হয়েছে তাই না? জি, চাঁদাবাজি বন্ধ হয়েছে, সব দিক দিয়ে একটু ভালো লাগতেছে এখন। আগে এই এক একটা গাড়িতে দৈনিক কত টাকা চাঁদা দিতেন? এক একটা গাড়িতে আগে মনে করেন 700-800 টাকা চলে যেত, দুই মাথায় না এক মাথায়? দুদিকেই। এখন কত টাকা যায়? এখন চাঁদাবাজিতে এরকম দেখা যায় না। তো এখন তো অনেক টাকা আপনাদের সেভ হয়। যাত্রী তো থাকতে হবে, এখন আমাদের যাত্রীও সেরকম হয় না। ভাড়া তো কমেনি, কমেছে? ভাড়া যেটা সেটাই আছে। চাঁদা বলতে কোনো কথা নাই এখন। হ্যাঁ, চাঁদা বন্ধ।
সেক্ষেত্রে এখন প্রতি গাড়ি তোর ভালো টাকা সেভ হয় তাই না আগের চেয়ে? অনেক টাকা সেভ হইতেছে। আপনার আগে জিপি দিতাম 1600 টাকা, এখন বড় জোর এভরিথিং মিলে 200-250 টাকা খরচ হয়, 1400-1500 টাকা দেয় আমাদের বাঁচতেছে, পুরো টাকাটাই আমরা পাই। 1500 টাকা বাঁচে, তাই 1500 টাকা ভাড়া কি কমছে? ভাড়া কমে না, ভাড়া আগেরটাই আছে। চাঁদা সে যে নামেই নেওয়া হোক, যে ব্যানারেই নেওয়া হোক, পুরোটা গিয়ে শেষ পর্যন্ত আশ্রে পড়ে ওই সাধারণ মানুষের কিংবা জনগণের উপর। এরকম প্রতিটি বাসে আগে চাঁদা দিতে হতো 1500 থেকে 2000 টাকা, এখন চাঁদা দিতে হয় না। তার মানে গাড়ির খরচ কমেছে, অথচ গাড়ির ভাড়া 1 টাকাও কমেনি। আচ্ছা, চাঁদাবাজি যদি বন্ধই হয় তাহলে বাস ভাড়া কেন কমছে না? আগে এক এক গাড়ি থেকে কয় টাকা চাঁদা দিতেন? 1000 1000 1000 টাকা। এখন কত টাকা চাঁদা দেন? এখন 500 টাকা। আচ্ছা, আগে তো আওয়ামী লীগ আর তার সংগঠন চাঁদা নিত, এখন কারা চাঁদা নেয়? ওই যে মালিক শ্রমিকেরা, মালিক মহাজনেরা মালিক সমিতি চাঁদা নেয়। আচ্ছা, কত টাকা নেয় এক একটা গাড়ি থেকে? 500-600 টাকা। তার মানে চাঁদাবাজি বন্ধ হয় নাই? না, গাড়ি তো অনেক দূরের ধরে চালাচ্ছেন, আগে কত টাকা চাঁদা দেওয়া লাগতো? আগে তো প্রায় 1700-1800 টাকা লাগতো, এখন তো চাঁদা দেওয়া লাগে না। কম লাগে, এখন 700 টাকা লাগে। আগে তো আওয়ামী লীগ আর তার সাঙ্গপাঙ্গরা নিত, সংগঠনের নেতারা নিত, এখন কারা নেয়? এখন আর কেউ নেই, কম মূল্য কিনে নেয় আর কি। এভাবে নানা অজুহাতে পকেট কাটা হচ্ছে সাধারণ নিরীহ মানুষদের। যখন যে দল ক্ষমতায় আসে, পরিবহন সেক্টরটা তারাই নিয়ন্ত্রণ করে। একটি গ্রুপ শ্রমিক নেতা হিসাবে কাজ করে, আর অন্য একটি গ্রুপ মালিক নেতা হিসাবে কাজ করে। গত দীর্ঘ 15 বছর পরিবহন সেক্টরে একতরফা নিয়ন্ত্রক ছিল আওয়ামী লীগের দখলে। পরিবহন মালিকদের যে সংগঠনটি ছিল তার নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও মালিক সমিতির সেক্রেটারি এনায়েতুর রহমান, এবং এর সভাপতি ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙা। আবার শ্রমিক সংগঠনের পুরোপুরি নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। দর্শক, এরাই ছিল পুরো পরিবহন সেক্টরের হর্তাকর্তা এবং দেশব্যাপী পরিবহন সেক্টরের চাঁদাবাজির নিয়ন্ত্রক। তথ্যসূত্র বলছে এরা প্রতি বছর যে হারে প্রতিটি পরিবহন থেকে চাঁদা নিত তার পরিমাণ ছিল বছরে 1885 কোটি টাকা। 15 বছরে কত কত টাকা একবার ভাবুন তো। এদের চাঁদা নেওয়ার পরিমাণ কত? কয়েক হাজার কোটি টাকা। দর্শক, এই টাকা চাঁদাবাজরা উত্তোলন করছে আপনার মতো আমার মতো সাধারণ মানুষের পকেট কেটে, আর তাতে তারা সাপোর্ট পাচ্ছে দলীয় শীর্ষ পর্যায় থেকে। ও হ্যাঁ, তখন এই পরিবহনের চাঁদা সেক্টর চালানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছিল কিছু লাইনম্যান নামক ব্যক্তিকেও। তারাই এই চাঁদা আদায়, পুলিশকে চাঁদা দেওয়া ও দুর্ঘটনা হলে তারা নিজেরাই লিয়াজও করত। ক্ষমতার পরিবর্তনে সেই শাহজাহান খান, এনায়েতুর রহমান ও মশিউর রহমান রাঙারা পরিবহন সেক্টরে নেই। গঠিত হয়েছে নতুন আহ্বায়ক কমিটি। এই পুরোটাই মূলত একটি সার্কেল, একজন আসে তো অন্যজন চলে যায়। সব আমলেই সরকারি দলের সরাসরি হস্তক্ষেপের কারণেই পরিবহন শ্রমিক ও মালিকরা সবাই মিলেমিশে থাকে, আর তাই তো এরা বেশ শক্তিশালী। বিভিন্ন আন্দোলনেও তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায় অতি সহজে, আর এখনও সেটাই করার চেষ্টা হচ্ছে। বিগত দিন কি হয়েছে এটা সারা দুনিয়ার মানুষই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। আমার বলার তো এখানে কোনো অপেক্ষা থাকে না। আমি মনে করি সবাই দেখছে, আমার দেখার দরকার নেই। আমিও দেখছি, আমার বলার দরকার নেই। সবাই দেখছে, সারা বাংলাদেশ দেখছে, আমি মনে করি সারা পৃথিবীও দেখছে। যারা বাংলাদেশটা সম্বন্ধে জানে তারা সবাই দেখছে। এখানে আমার বলার আর অপেক্ষা থাকে না। আমি মনে করি কি চাঁদাবাজি হয়েছে, কি লুণ্ঠন হয়েছে, কি করছে, মানুষ জোর করে আমাদেরকে বাধ্যতামূলক নিয়ে যেতে হবে, নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে আমাদেরকে। প্রোগ্রামে মিটিং মিছিলে যাইতে হবে। একটা মানুষ অসুস্থ থাকলে তারপরে তার যাইতে হয়েছে, কারণ পেটের দায়।
প্রতিবাদ করতে মানে কেনা প্রতিবাদ যে করবে সে তো আর এখানে থাকতে পারবে না। একবার প্রতিবাদ করতে যে আউট হয়ে গেছিলাম, বিতাড়িত হয়ে গেছিলাম, যার জন্য বলছে যে আর প্রতিবাদের দরকার নেই, করি নেই। আমরা বিএনপি করি, আমরা যাবো না, বাধ্যতামূলক যাইতে হবে, না গেলে স্থানে থাকা যাবে না। এটাই তো নির্যাতন আর কি। শ্রমিকের কল্যাণে কোনো কেউই আজ পর্যন্ত শ্রমিক বান্ধব এরকম কেউই নাই, বরং শ্রমিকের নাম দিয়া অনেকেই পেট ভরিয়ে চলে যায়। কিন্তু ফলাফল একই, গরিবের উপরেই সব অত্যাচার। পরিবহন মালিকদের কেউ কেউ সেটা কিন্তু স্বীকারও করলেন। আপনি যেহেতু পরিবহন ব্যবসায়ী, আপনার কাছে জানতে চাই যে একটা গাড়ি কিংবা একটা বাস পরিবহন করতে মানে এক স্টপেজ থেকে শেষ স্টপেজ যেতে আগে যে পরিমাণ খরচ হতো এখন কি সেটা বেড়েছে না কমেছে? আগের থেকে খরচটা কমেছে, কিন্তু এখনও বন্ধ হয়নি। মানে আগের থেকে সীমিত একটু কমেছে আর কি, কিন্তু এখনও পুরোপুরি বন্ধ হয়নি। মানে আপনাদের খরচটা বন্ধ হয়নি। এই খরচ মানে কি চাঁদাবাজি? জি, এটা তো ধরতে গেলে চাঁদাবাজি হয়, কারণ এখানে তো লিগ্যালভাবে তো এখানে কোনো টাকা লাগার কথা না, যেহেতু এটা আমাদের পরিপূর্ণ হকটা আমাদের নিজস্ব। এখন এখানে মাঝখানে দেখা যায় কিছু দেখা যায় মানুষের কারণে আমাদের অনেক টাকার ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, মান্থলি অনেক টাকা যাচ্ছে। আদারওয়াইজ অনেক পুলিশের সমস্যা এখনও আমাদের দেখা যায় সলভ হয়নি। আগে মাঝখান থেকে 5ই আগস্টের পরে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এখন আবার নতুন করে চালু হয়েছে, যার কারণে এখন আমরা আবার আগের মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেইভাবে তো এখনও পরিপূর্ণ বন্ধ হয়নি, চাঁদা চলছে। আমরা জানতাম যে আগে এক সময় আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠন চাঁদা নিত, এখন এই চাঁদাটা কারা নেয়? আসলে এই চাঁদাটা এখন কারণে সেভাবে তো আর আমরা জানি না, কিন্তু এখন দেখা যায় আমাদের দিক থেকে ওই গাড়িতে লোক উঠে রেখে দেয়। এখন এই টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে কি হচ্ছে, এটা তো আমরা ডিটেলসটা আসলে জানি না। আচ্ছা, চাঁদাবাজি 5 তারিখের পরে কমে যাওয়াতে আপনাদের খরচ কমে গিয়েছিল, কিন্তু পরিবহনের ভাড়া কমেনি, এটার কারণ কি? আসলে এখানে যে পরিমাণ যতটুকু কমেছে ততটুকু এই টাকাতে আসলে যাত্রীদের থেকে ভাড়া কমানো কোনোভাবেই সম্ভব না, কারণ ডিজেল কমিয়েছে লিটারে সম্ভবত 75 পয়সা কি সামথিং এরকম। তো এই উসিলায় দেখা যায় কোনোভাবেই ভাড়া কমানো সম্ভব নয়, কারণ আমরা তো চাই যাত্রীদের দিক থেকে কম নেওয়ার জন্য, তো আমাদের পক্ষে কোনোভাবেই নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি কি মনে করেন পরিবহন সেক্টরে যদি চাঁদা পুরোপুরি বন্ধ করা যায় তাহলে যাত্রীরা এই সুবিধা পাবে, ভাড়া কমে আসবে? জি অবশ্যই, যদি এখানে চাঁদা বন্ধ করতে পারে, দেখা যায় ডিজেলটা সমন্বয় করে যত দ্রুত কমানো যায়, কিন্তু মেন অপশন হচ্ছে যে চাঁদাগুলো লাগছে, পুলিশ যে টাকাগুলো খাচ্ছে, এগুলো যদি সমন্বয় করা যায় তাহলে যাত্রীদের মোটামুটি ভাড়াটা আরও কমিয়ে আনা যাবে, এটা সম্ভব। দর্শক, আমরা সরেজমিনে ঢাকা ও এর আশেপাশের কয়েকটি স্পটে গিয়েছিলাম, যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশনের নাম করে টোকেন দিয়ে হচ্ছে চাঁদাবাজি। আমরা বেশ কয়েকজন চাঁদাবাজকে হাতে নাতে ধরেও ফেলি, কিন্তু তাতে লাভ কি? পুরো সিস্টেম যখন ভেঙে পড়ে, এভাবে তো আর চাঁদাবাজি বন্ধ করা যায় না। পরিবর্তন আসতে হবে গোড়া থেকে, কিন্তু করবে কি? বর্তমানে বাস মালিক সমিতি ও শ্রমিক কমিটির সব ধরনের চাঁদা বন্ধ করে রাখা হয়েছে। আমাদের সড়ক পরিবহনের লিডার জনাব সাইফুল আলম সাহেবের নির্দেশে সমস্ত চাঁদা বাসের বন্ধ রাখা হয়েছে। তৎপরবর্তীতে বিভিন্ন কোম্পানি এবং মালিক সমিতি নগরে পরিচালিত তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে যৌক্তিকভাবে কোম্পানির পরিচালনা ব্যয় নির্ধারণ, নিরূপণ এবং যাচাই বাছাই করে তাদের কোম্পানি পরিচালনা ব্যয় বাস থেকে নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। সেটাকে কোনোভাবেই চাঁদাবাজি বলার অবকাশ নাই। আপনারা জানেন, যে কোনো ব্যবসা পরিচালনা করার জন্য স্টাফ, অফিস, ওয়ার্কশপ, গ্যারেজ, মেকানিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। প্রত্যেকটা কোম্পানি তাদের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য যে অনুমোদিত অর্থ নিয়ে থাকে সেটাকে আমরা পরিচালনা ব্যয় বলে থাকি। এখানে চাঁদাবাজির কোনো সুযোগ নাই। দর্শক, মালিক পক্ষ বলছে পরিবহন সেক্টর পরিচালনা, ব্যবস্থাপনা, পরিবহন মেরামত
অফিস নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্মী ব্যয়ে যে টাকা খরচ হয় তার বাইরে বাড়তি কোনো টাকা পরিবহন সেক্টর থেকে আদায় হচ্ছে না। নগর কেন্দ্রিক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা ডিটিসিএ, পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ, বিআরটিএ সবাই আমরা বসে একমত হয়েছি যে নগর কেন্দ্রিক শত শত কোম্পানি দ্বারা পরিচালনা করলে শহরের শৃঙ্খলা ঠিকমতো ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই ডিটিসিএ এবং সরকারি বিভিন্ন সংস্থার পরামর্শ অনুযায়ী বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম যেটা হাতে নিয়েছিল বর্তমান মালিক সমিতি, সেই ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়ে আমরা একসাথে কাজ করার উদ্যোগ নিয়েছি এবং সেই লক্ষ্যে বিভিন্ন কোম্পানি টিটিসিএর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলেছিল। আপনারা শুনে থাকবেন 1.5 শতাধিক আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। এই আবেদন সমূহ নিয়ে ডিটিসিএ তাদের পরিকল্পনা মাফিক এই 42টা রুটে নির্ধারণ করে যৌক্তিক এবং সক্ষম এবং বাস্তবে যারা পরিচালনা করার সক্ষম সেই সমস্ত কোম্পানিগুলি তাদেরকে নিয়ে বিভিন্ন রুটে পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে কোনো মালিকই বা কোনো কোম্পানি নিরাশ হওয়ার কিছু নাই। এই ব্যবস্থাপনায় ওভারল্যাপিং বন্ধ হয়ে যাবে। এক বাস আরেক বাসকে প্রতিযোগিতা করতে হবে না, অশুভ প্রতিযোগিতা করতে হবে না, কেউ কাউকে পাশ কাটিয়ে আরেক বাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করার ব্যবস্থা থাকবে না। এই সমস্ত জিনিস বাস্তবায়ন হয়ে গেলে ঢাকা শহরের পরিবহনের শৃঙ্খলা অনেকাংশে সুশৃঙ্খল হয়ে যাবে বলে আমাদের ধারণা এবং আমাদের বিশ্বাস। তবে আশার কথা এই যে সরকারের সকল বিভাগ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবহন মালিক সমিতি ঢাকা মহানগরে 41টি রুট ব্যবস্থাপনার সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কোম্পানির অধীনে বাস চলাচল নিশ্চিত করার জন্য একমত হয়েছেন, যা দ্রুত কার্যকর হলে পরিবহনের অব্যবস্থাপনা অনেকটাই দূর হবে। নগর পরিবহনে ফিরবে সুস্থতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন সেক্টরের এই অস্থিরতা দ্রুত দূর করা হবে। দর্শক মণ্ডলী, পরিবহন সেক্টরের বিভিন্ন কর্মরত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে এবং গবেষকদের সাথে আমরা কথা বলে একটি ব্যাপার নিশ্চিত হয়েছি, পরিবহন সেক্টরে যদি চাঁদাবাজি বন্ধ করা যায় তাহলে সাধারণ মানুষের প্রতিদিনকার যে ব্যয় হচ্ছে তা প্রায় 40% সঞ্চয় কিংবা সেভ করা সম্ভব। অর্থাৎ সাধারণ মানুষ প্রায় 40% খরচের হাত থেকে বাঁচবে। কিন্তু কথা হচ্ছে এই চাঁদাবাজি বন্ধ করবে কে? যতদিনে আমাদের মানসিকতার পরিবর্তন না হবে, যতদিন আমরা সত্যিকার অর্থে মানুষ না হব এবং চাঁদাবাজি বন্ধ না করব, ততদিন আমরা এভাবে একের পর এক পেছাতেই থাকব এবং আমাদের পরিবর্তন কোনো দিনে আসবে না। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন এবং কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে জানান, আমাদের মাধ্যমে সমাধানের পথ খুঁজুন। স্ক্রিনে দেখানো এই নাম্বারে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।